কায়েশা, কায়েশা। ফোনের অপর পাশ থেকে আদ্রিকের কথা শুনে কায়েশা আস্তে আস্তে ফোনটা কানের কাছে নেয়। বলুন। দেখেছো, আমি তোমাকে সেই দিনও বলেছিলাম অজ্ঞান হওয়ার আগে আমাকে কেউ থ্রেট দিয়েছিল, কিন্তু তুমি বলেছিলে এসব আমার মনের ভুল। কিন্তু এটাও কি আমার মনের ভুল? এবার তুমি বলো, এটা কে? তুমি কি কোনো বিপদে আছো? কায়েশা, কোনো সমস্যা হলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সব দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আদ্রিক এটা ওটা বলে যাচ্ছে, কিন্তু কায়েশার সেদিকে মন নেই। সে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে। কায়েশা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কায়েশা। আমি আপনার সাথে পরে কথা বলবো। আদ্রিক আরো কিছু বলার সুযোগ না দিয়ে কায়েশা ফোনটা কেটে দেয়। সে এখনো এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে। আজ সবার আগে ক্লাসে এসেছে কায়েশা। ইতি বা আরোহী কেউই এখনো আসেনি। কায়েশা নিজের মতো বই পড়ছে সময় কাটানোর জন্য। কিছুটা সময় পর আরোহী চলে আসে। ওহো, আমাদের বিদ্যাসাগরের নাতি। ও, তুই এসে পড়েছিস, বস। কায়াসা সরে আরোহীকে বসার জায়গা করে দেয়। আরোহী বসে পড়ে, কিন্তু কায়াসার মনোযোগ এখনো তার বইয়ের দিকে। আরোহী বিরক্ত নিয়ে কায়াসার বইটা বন্ধ করে দেয়। এত পড়তে হবে না, বাসায় পড়িস। এখন আমার সাথে কথা বল। কায়াসা আরোহীর থেকে বইটা নিয়ে ব্যাগের মধ্যে রাখে। তারপর শান্ত দৃষ্টিতে আরোহীর দিকে তাকায়। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? তোকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি সত্যি উত্তর দিবি তো? আরে হ্যাঁ, জিজ্ঞেস করবি কর। তুই কাল দুপুরে কোথায় ছিলি? কায়াসার প্রশ্ন শুনে আরোহীর মুখটা শুকিয়ে যায়, যা কায়াসা খেয়াল করে। কি হলো বল, কাল দুপুরবেলায় কোথায় ছিলি তুই? কোথায় আবার থাকবো, আমি তো বাসায় ছিলাম। সত্যি তো? হ্যাঁ রে বাবা, সত্যি। ও, তাহলে হয়তো আমি ভুল দেখেছিলাম। কি দেখেছিলি তুই? আমার কেন জানি না মনে হচ্ছিল আমি তোকে কাল একটা ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলার পর আরোহীর চোখে মুখে একটা চাপা ভয় খেয়াল করে কায়াসা। আরে না, কি বলছিস তুই? আমি তো কাল বাড়িতেই ছিলাম। তুই হয়তো অন্য কাউকে দেখেছিস। হুম, আমিও সেটাই ভাবছি। কায়াসা মুখে এটা বললেও তার মনের মধ্যে এখনো আরোহীকে নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে। কলেজের কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসে কায়াসার জন্য অপেক্ষা করছে আদ্রিক। তবে তার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তার আগেই কায়াসা চলে এসেছে। বেশিক্ষণ অপেক্ষা করেনি তো আপনাকে? না, আমিও কিছুক্ষণ আগে এসেছি। একদম শান্ত গলায় বলে আদ্রিক। আজ আবার কেন রেখেছেন? কালকের কথা মনে আছে? কোনো কথা? কালকে যে মেসেজের কথা বলেছিলাম। মেসেজের কথা শুনে কায়াসার মুখ শুকিয়ে যায়। হুম, মনে আছে। আমি সেই ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে এখানে আসতে বলেছি। এ নাও, মেসেজটা তুমি আবারও দেখো। আদ্রিক নিজের ফোনটা কায়াসার দিকে এগিয়ে দেয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও কায়াসা আবারও মেসেজটা পড়ে। মেসেজ পড়ে কায়াসা ফোনটা আদ্রিকের দিকে বাড়িয়ে দেয়। আপনি তো ওই নাম্বারে ফোন করে তার সাথে কথা বলে দেখতে পারতেন, তাই না? তুমি বলার আগেই আমি কাজটা করেছি, কিন্তু নম্বরটা বন্ধ, এবং কি নম্বরটা লোকেশন পর্যন্ত ট্রেস করা যাচ্ছে না। এগুলো একটা সুবিধাজনক না, তাই আমি তোমাকে এখানে ডেকেছি। আমি শিওর তুমি এই বিষয়ে কিছু হলেও জানো। এবার আমাকে বলো, এসব কি হচ্ছে? কায়াসা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো, কিছু তো বলো। কি বলবো আমি? কিছু জানলে তবেই না বলবো। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। প্লিজ আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। কিছুটা চিৎকার করে বলে কায়াসা। সে এই সুতো নামক মানুষ কাজে প্রচুর বিরক্ত। ওকে ওকে, কুল ডাউন, কুল ডাউন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর কিছু জিজ্ঞেস করবো না। এ নাও, পানি খাও। কায়াসা পানি খেয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। কায়াসাও আর কোনো কথা না বাড়িয়ে আদ্রিকের পেছন পেছন তার গাড়িতে উঠে বসে। এদিকে দূর থেকে কেউ তাদের দুজনের উপর যে নজর রেখে চলেছিল তা তারা দুজনের কেউই জানে না। সাদ্রিক আর কায়াসার কিছু ছবিও তোলে। বাসায় এসে চুপচাপ সোফায় শুয়ে পড়ে কায়াসা। তার কিছু ভালো লাগছে না। সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। হাজারো চিন্তা ভাবনা নিয়ে ঘুমানোর চেষ্টা করছে কায়াসা,
অন্য কোনো দিন হলে এতক্ষণে কায়াসা ঘুমের দেশে চলে যেত, কিন্তু আজ ঘুম তার আশেপাশেও নেই। ফোনের টুংটাং আওয়াজে কায়াসার চোখ খোলে। সে শোয়া অবস্থাতেই ব্যাগ থেকে ফোনটা বের করে। স্ক্রিনে তাকিয়ে কায়াসা বুঝতে পারে কেউ মেসেজ দিয়েছে। মেসেজটা ওপেন করে কায়াসা। আমার কথা অমান্য করে তুমি মোটেও ভালো করোনি। এতটুকুই লেখা আছে মেসেজটাতে। কায়াসা জানে এটা কে পাঠিয়েছে, তবে এবার আর কায়াসার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে চুপচাপ মোবাইলটা টেবিলে রেখে আবারও চোখ বন্ধ করে থাকে। সকালে থেকে ফোনের উপর ফোন করে যাচ্ছে ইতি আর আরোহী, কিন্তু কায়াসা তো নাছোড়বান্দা, সে ফোন ধরবে না। ফোনে না পেয়ে দুজনেই কায়াসাকে মেসেজের উপর মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও তার কোনো প্রতিক্রিয়া নেই। অবশেষে কায়াসা যখন বুঝতে পারলো এরা দুজন থামার নয়, তখন সে ইতির ফোন রিসিভ করলো। কি হয়েছে, এতবার ফোন দিচ্ছিস কেন? কেন মানে? তুই কি এখনো ঘুমিয়ে আছিস নাকি? সকাল 9:30 বাজে, এতক্ষণ কি আমি ঘুমাই? ও হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা সেসব বাদ দে, কলেজে কখন আসছিস বল? কলেজে কেন? আজ না কলেজ বন্ধ। কিসের কলেজ বন্ধ? আজ আমাদের ওয়েলকাম সেরেমনি আছে। সেটা বল না, কিন্তু ক্লাস তো বন্ধ না তো। তো মানে তুই আসবি না নাকি? না, আসবো না। আসবি না মানে? আমাদের নতুনদের স্বাগতম অনুষ্ঠান হবে, আর তুই আসবি না? না, আসবো না। তোদের যেতে ইচ্ছে হলে যা। এই কাইসার বাচ্চা আয়শা, তুই আসবি না? তোর ঘাড় আসবে। আরোহী বলে ওঠে, আর তুই? হ্যাঁ আমি। আমরা তো এখন কলেজে আছি। এবার তুইও তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে আয়। ইতি, তুই তো জানিসই, প্লিজ তুই ওকে বোঝা। আমি কিচ্ছু বোঝাতে পারবো না। আর তুই সবসময় এরকম ঘর কোণে থাকিস কেন বলতো? একটু বাইরের লাইফটাকেও এনজয় কর। শোন কায়ো, তুই 10:30টার মধ্যে কলেজে আসবি, এটাই লাস্ট কথা। আর তুই আজ না আসলে আমি তোর সাথে আর কথা বলবো না। কায়াসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরোহী ফোনটা কেটে দেয়। একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা টেবিলে রেখে কায়াসা রান্না করতে চলে যায়। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে কায়াসা, পরনে তার কালো রঙের একটা সাদাসিধে থ্রি পিস। কায়াসা আশেপাশে তাকিয়ে দেখে হাতে গোনা 2-3 জন ছাড়া সব মেয়েই আজ শাড়ি পরেছে। কায়াসা এত কিছুতে মনোযোগ না দিয়ে ভিতরে ঢুকে যায়। কায়াসার মোটেও এসব অনুষ্ঠান লোকের ভিড় মোটেও পছন্দ না। সে সব সময় একা খোলামেলা থাকতে চায়। ভেতরে এসে কায়াসা ইতিকে ফোন দেয়। ইতি, কোথায় তোরা? তুই এসেছিস? হ্যাঁ, এসেছি। গেটের কাছে যে গাছটা আছে ওখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা তুই দাঁড়া, আমরা আসছি। কায়াসা গাছের নিচে দাঁড়িয়ে আরোহী আর ইতির অপেক্ষা করছে। কায়াসা দেখতে পায় দুজন শাড়ি পরা মেয়ে তার দিকেই আসছে। কায়াসার আর বুঝতে অসুবিধা হয়নি যে এরাই আরোহী আর ইতি, কিন্তু তাদের দুজনের অবস্থা দেখে কায়াসা দুজনেই শাড়ি পরেছে, সেই সাথে মেকআপও করেছে। এদের এত সাজগোজ দেখে বিরক্তিতে কায়াসার কপাল কুঁচকে যায়। কায়ু বেবি, আমি তো ভাবতেই পারিনি তুই আসবি। খুশি হয়ে বলে ইতি, না এসে কি ওনার উপায় আছে? যে হারে তোরা ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছিলি, না আসলে তো আমার ফোনটাকে তোরা মেরেই ফেলতি। এসব তুই কি পরে এসেছিস কায়ো? আরোহী বলে, কেন, দেখতে পাচ্ছিস না ড্রেস পরেছি? আরে আমি সেটা বলিনি। তুই থ্রি পিস পরে এসেছিস কেন? শাড়ি কেন পরিসনি? শাড়ি পরতে না পারলে নিয়ে আসতিস, আমরা পরিয়ে দিতাম। আমি শাড়ি পরতে জানি, আমার ওসব শাড়ি টাড়ি ভালো লাগে না, তাই পরিনি। আরে আরো ছাড় তুই সব। ও এসেছে এটাই অনেক। আমি তো ভেবেছিলাম ও আসবেই না, কলেজেও কোনো ফাংশন অ্যাটেন্ড করেনি। আজ আমাদের কপাল ভালো যে ও এসেছে। এখন চল গিয়ে বসে, অনুষ্ঠান তো কবে শুরু হয়ে গেছে। কায়াসা ইতি আর আরোহী যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যায়। ইতি আর আরোহীর সামনে বসলেও কায়াসা পেছনে বসে। ইতি আর আরোহীরও আর কায়াসাকে জোর করেনি। একে একে সবাই স্টেজে এসে পারফরমেন্স করছে। কায়াসার এসব মোটেও ভালো লাগছে না। সে উঠে যেতে নেবে তখন প্রিন্সিপাল স্টেজে আসে, তাই কায়াসা আবারও বসে পড়েছে। প্রিন্সিপাল নিজের মতে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। কয়েকজন ছাড়া বাকিরা যে তার মতেই কেউ ওনার কথা শুনছেন না তা কায়াসা বুঝে গিয়েছে। এতক্ষণ সবাই প্রিন্সিপাল কথা না শুনলেও বর্তমানে ওনার বলা কথা সবার দৃষ্টি আকর্ষণ করে।
এতক্ষণ যেখানে কম বেশি সবার ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল, এখন সেখানে শুধু একজনেরই আওয়াজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল। কায়াসাও এতক্ষণ কথা না শুনলেও এবার সেও আগ্রহ নিয়ে প্রিন্সিপালের কথা শুনতে শুরু করে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমাদের কলেজের একজন টিচার কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়েছেন, যার কারণে বর্তমানে ওখানে কিছু মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। যতদিন না উনি পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন ওনার সব ক্লাস নতুন আর একজন টিচার নেবেন। উনি মূলত গেস্ট টিচার হিসেবে জয়েন করেছেন। উনিও খুব ভালো একজন ডাক্তার। শহরে নামি একটা হসপিটালে উনি বর্তমানে কর্মরত অবস্থায় আছেন। আমি আশা করি তোমরা সবাই ওখানে যথাযথ সম্মান করবে। তোমাদের নতুন টিচার হচ্ছে মিস্টার আদ্রিক আহসান। আদ্রিক, তুমি স্টেজে এসে সবার উদ্দেশ্যে কিছু বললে খুশি হতাম। কায়াসা ঘাড়টা একটু উঁচু করে সামনে তাকায়। একদম সামনের সারি থেকে একটা লোক উঠে দাঁড়ায়। লোকটাকে পেছন থেকে দেখেই কায়াসা বুঝে গিয়েছে এটা কোনো আদ্রিক। তাও সে শিওর হওয়ার জন্য স্টেজের দিকে তাকিয়ে রয়। লোকটা স্টেজে উঠে হাতে মাইক নেয় কথা বলার জন্য। হ্যাঁ না সেই রাক্ষস আদ্রিক। আদ্রিককে নতুন গেস্ট টিচার হিসেবে দেখে কায়াসার বিরক্তে কপাল কুঁচকে ওঠে। দুনিয়াতে কি আর প্রফেসরের অভাব পড়েছিল, নাকি মেডিকেল স্টুডেন্টের অভাব পড়েছিল যে ওই আদ্রিককে গেস্ট টিচার হিসেবে আসতে হলো? যাই হবে হোক, আমাদের কোনো ক্লাস না পড়লেই বাঁচি। উফ, আদ্রিক মাইক হাতে অনেক কিছুই বলে যাচ্ছে, তবে তার কিছুই কায়াসা মাথায় ঢুকছে না। কায়াসা আর বসে থাকতে না পেরে উঠে চলে যায়। হাঁটতে হাঁটতে কায়াসা দোতলার ওয়াশরুমে চলে আসে। এখানে এখন কেউ নেই। মাইকে কথা বলার কারণে আদ্রিকের আওয়াজ হালকা হালকা কায়াসা এখনো শুনতে পাচ্ছে। ওয়াশরুমে এসে কায়াসা মুখে পানি দেয়। যেহেতু সে কোনো মেকআপ করেনি, তাই আর মুখ ধুতেও কোনো সমস্যা নেই। মুখ ধুয়ে কায়াসা আবারও আস্তে আস্তে বারান্দায় দিয়ে হেঁটে সিঁড়ির কাছে যাচ্ছে। তবে সে সিঁড়ির কাছে পৌঁছাবে তার আগে কেউ তাকে টেনে একটা ক্লাসরুমে ঢুকিয়ে নেয়। কায়াসার মুখ চেপে ধরেছে কেউ। পেছনে টেবিল থাকায় কায়াসা আর পিছিয়েও যেতে পারছে না। অন্ধকারের কারণে মানুষটাকে দেখতে পাচ্ছে না কায়াসা। লোকটার হাত নিজের মুখ থেকে সরানোর জন্য ছটফট করছে কায়াসা। একদম নড়াচড়া করবে না। কায়াসা কানের কাছে এসে বলে, কেউ? এতক্ষণ অনুমান করে বলেছিল এটা কোনো লোকটা, কিন্তু এবার কায়াসা শিওর হয়ে গিয়েছে একটা অপরিচিত লোক তাকে টেনে এনেছে। ভাবতেই কায়াসার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে নিজেকে ছাড়ানোর জন্য আরো বেশি নড়াচড়া করতে থাকে। এভাবে নড়াচড়া করছে কেন? শান্ত হও সুই। সুই নামটা শুনে কায়াসার নড়াচড়া অটোমেটিক বন্ধ হয়ে যায়। অন্ধকারের মধ্যে কায়াসার সুতো নামের ঈশানকে দেখার চেষ্টা করছে, কিন্তু হায় সে ব্যর্থ। হঠাৎ করেই কায়াসার প্রচন্ড ভয় হতে থাকে। এই ভেবে যে একটা সাইকো টাইপের খুনির সামনে এসে সে দাঁড়িয়ে আছে। সে মানুষকে মারতে দ্বিতীয়বার ভাবে না। কায়াসা চাইছে চিৎকার করতে, কিন্তু পারছে না, কারণ ঈশান তার মুখ চেপে ধরেছে। কায়াসা বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। চোখ খুলে নিজেকে একটা বেঞ্চে শোয়া অবস্থায় আবিষ্কার করে কায়াসা। কিছুক্ষণ চোখ বন্ধ করে বেঞ্চে শুয়ে থেকে উঠে বসে সে। পুরো রুম অন্ধকার, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। কায়াসার হঠাৎ মনে পড়ে সুতো এসেছিল আর তার মুখ চেপে ধরেছিল, আর তার ভয়েই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সুতোর কথা মনে পড়তেই কায়াসার ভয়ে গলা শুকিয়ে যায়। সে একটা শুকনো ঢোক গেলে আস্তে আস্তে তার ব্যাগ থেকে মোবাইলটা বের করে আর ফ্ল্যাশলাইট অন করে। না, ক্লাসরুমে কেউ নেই। কায়াসা তাড়াতাড়ি বেঞ্চ থেকে নেমে দরজার কাছে চলে আসে। হাত দিয়ে টান দিতে দরজা খুলে যায়। দরজা খোলা পেয়ে কায়াসা স্বস্তির নিঃশ্বাস নেয়। কায়াসা তাড়াতাড়ি ক্লাসরুমটা থেকে বেরিয়ে আসে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় কারোর সামনে পড়ে যায় কায়াসা। কায়াসা মাথা তুলে দেখে জেমি আর তার বান্ধবীরা তার সামনে দাঁড়িয়ে আছে। তারা সবাই শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে এসেছে। তুমি এখানে কি করছো? জেমির একটা ফ্রেন্ড বলে। ওই আসলে কায়াসা নার্ভাসনেসের জন্য কি বলবে বুঝতে পারছে না। কি হলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? জেমি বলে। কোনো সমস্যা হয়েছে কি আপু? জেমির আর একটা ফ্রেন্ড বলে। না না আপু, কোনো সমস্যা হয়নি। আসলে আমি ওয়াশরুমে এসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। দেখিয়ে নাকি বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে এসেছে। তাচ্ছিল্যভাবে বলে জেমি। জেমির কথা শুনে তার বান্ধবীরা তার দিকে বিরক্ত নিয়েই তাকায়।
কিন্তু কায়াসার এতে কিছু যায় আসে না। সে তাদের পাশ কাটিয়ে নিচে চলে আসে। নিচে এসে কায়াসা স্টেজের দিকে যেতে থাকে। স্টেজের কাছে আসতেই কায়াসা দেখে ইতি আর আরোহী দাঁড়িয়ে কথা বলছে। কায়াসা তাদের কাছে এসে দাঁড়ায়। কি রে, কোথায় গিয়েছিলে তুই? ইতি বলে, ওই একটু ওয়াশরুমে গিয়েছিলাম। কোনো সমস্যা হয় কি? আরোহী বলে, আরে না না, সমস্যা হবে কেন, আমি ঠিক আছি। প্রোগ্রাম কি শেষ? হ্যাঁ, শেষ হবার পথে। ইতি বলে, ও তাহলে আমি এখন আসি, তোরা থাক। আরে কোথায় যাচ্ছিস? আজ আমরা বাইরে লাঞ্চ করব, তুই না থাকলে হয় নাকি? আরোহী বলে, না রে, আমি রান্না করে এসেছি। এখন বাইরে খাবার খেলে বাড়ির খাবারগুলো নষ্ট হবে। আরে একদিন খেলে কিছু হবে না, আর খাবার নষ্ট হবে কেন? ওগুলো তুই গরম করে রাতে খেয়ে নিস। ইতি আর আরোহী কায়াসাকে মানানোর চেষ্টা করছে। তখন সেখানে আদ্রিক আসে। এই মিস ইডিয়েট, বিরক্তি নিয়ে কায়াসা পেছন ফিরে তাকায়। আপনি আবারও আমাকে এই নামে ডাকছেন? আপনি কিনা বলেছি আমাকে এই নামে ডাকবেন না। আর ডাকেন ভালো কথা, কিন্তু এখন সবার সামনেও কেন ডাকবেন? আমি তোমাকে বলেছি আমার ইচ্ছা, আমি তোমাকে বলেছি আমার ইচ্ছা, আমি কি বলে রাখবো। এই তুই স্যারের সাথে এভাবে কথা বলছিস কেন? তুই কি জানিস না উনি আমাদের স্যার? কায়াসার কানে ফিসফিস করে বলে ইতি। জানি উনি এখন এখানকার প্রফেসর, বাট ভুল মানে ভুল। ওনাকে কতবার বারণ করেছি, তা উনি শুনে না। এই কাহু, তুই কি ওনাকে আগে থেকে চিনিস নাকি? চিনি খুব ভালো করে। রাক্ষস একটা, এলিকেন অর্গান ব্যবসায়ী। শেষের কথাগুলো খুবই আস্তে আস্তে বলে কায়াসা। কি তোমরা এত কি ফিসফিস করছো? ও কিছু না স্যার, আপনি ভালো আছেন? ইতি বলে, হ্যাঁ আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই এই মিস ইডিয়েটের ফ্রেন্ড। জি স্যার, আমরা ভালো আছি। কিন্তু স্যার, মিস ইডিয়েট? আরোহী ভুরুকুসকে বলে, এই যে তোমাদের মাঝে জেনে দাঁড়িয়ে আছেন। বাঁকা হেসে বলে আদ্রিক। আদ্রিকের কথা শুনে ইতি আর আরোহী মুখ টিপে হাসে, আর কায়াসা দাঁত কিড়মিড় করে আদ্রিকের দিকে তাকায়। আচ্ছা তোমরা কথা বলো, আমি এখন আসছি। আমাকে আবার হসপিটাল যেতে হবে। তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। জি স্যার, সাবধানে যাবেন। আরোহী বলে, আর তোমরা সাবধানে থেকো। আর এই মিস ইডিয়েটেরও খেয়াল রেখো। ম্যাডাম তো আবার খুবই ভাবুক টাইপের। স্যার, আপনার না দেরি হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে বলে কায়াসা। কায়াসাকে রাখতে দেখে আদ্রিক মুচকি হেসে চলে যায়। আদ্রিক চলে যাওয়ার পর ইতি আর আরোহী আবারও কায়াসাকে মানানোর চেষ্টা করতে থাকে, আর একসময় ইতি মেনেও নেয়। এদিকে দূর থেকে কায়াসার উপর নজর রেখে চলেছে কেউ। সেই সাথে সে কায়াসার কিছু ফটোও তুলেছে। সন্ধ্যাবেলা স্টুডেন্টকে পড়িয়ে বাড়ির সময় কিছু বাজার করে হেঁটে বাড়ি ফিরছে কায়াসা। একটা জায়গায় এসে সে দাঁড়ায়, কারণ এত বড় বাজারের ব্যাগটা নিয়ে তার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে কায়াসা। হঠাৎ রাস্তার অপর পাশে বাইকে আরোহীকে দেখতে কায়াসা চমকে যায়। সে প্রথমে তার মনের ভুল মনে করলেও পরে ভালো করে দেখার পর সে বুঝতে পারে না সে ঠিকই দেখছে। বাইকে আরোহী পেছনে বসে আছে, আর একটা ছেলে বাইকটা চালাচ্ছে। ছেলেটার মুখ হেলমেটের কারণে দেখতে না পেলেও আরোহীর মাথার হেলমেটটার সামনের কাজটা নামানো ছিল না বিধায় কায়াসা আরোহীকে চিনতে পেরেছে। আরোহীর পরনে এখনো ওই শাড়িটা আছে যেটা সে কলেজের ফাংশনে পরে গিয়েছিল। কায়াসা এবার চিন্তায় পড়ে যায় যে এতটা সময় পরেও আরোহী বাইরে কি করছে। কি গো ম্যাডাম, যাইবেননি? রিক্সাওয়ালার কথায় কায়াসার ধ্যান ভাঙে। সে ভাড়া ঠিকঠাক করে রিক্সায় উঠে পড়ে। বাড়ি এসে বাজার সব রান্নাঘরে রেখে ফ্রেশ হতে চলে যায় কায়াসা। ফ্রেশ হয়ে এসে সে ভাবে একবার আরোহীকে ফোন দেবে, কিন্তু পরে তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। ব্যাগ থেকে ফোনটা বের করে কায়াসা ইতিকে ফোন দেয়। দুবার রিং হতে ইতি ফোন রিসিভ করে নেয়। হ্যাঁ রে কায়ু, বল। তুই কোথায় রে? কেন? আমি তো এখন বাসায়। কিছু হয়েছে কি? না, কি হবে? আচ্ছা, আমি চলে আসার পর তুই আর আরও কি বাসায় চলে এসেছিলি? না, তুই চলে আসার পর আমরা রেস্টুরেন্টের পেছনে যে পার্কটা ছিল ওখানে গিয়েছিলাম। তারপর? তারপর আর কি, আমরা দুজন হেঁটে হেঁটে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে বাড়ি চলে এলাম। আর আরও?
সে তো রিক্সায় উঠে গিয়েছিল, তার মানে নিজের বাড়িতেই চলে গিয়েছে। এই কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, এমনিতেই জানতে চেয়েছি। আচ্ছা ইতি, আমি এখন রাখি। কায়াশা ফোনটা কেটে দিয়ে চিন্তা করতে থাকে আরোহীর সাথে ছেলেটা কে হতে পারে। অন্যমনস্ক হয়ে ফোনটা টেবিলে রাখার সময় হাত লেগে কায়াশার ব্যাগটা নিচে পড়ে যায়। কায়াশা বিরক্ত নিয়ে ব্যাগটা উঠানোর সময় তার মধ্যে থেকে একটা কাজ নিয়ে পড়ে। কাগজ কিসের তা কায়াশার মনে পড়ছে না। ব্যাগটা বিছানায় রেখে কায়াশা কাগজটা খুলে পড়তে শুরু করে। এই যে সই ভিতরে নেই। আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে অজ্ঞান হয়ে গেলে? আমি জানতাম এরকম কিছু হতে পারে, তাই তো আজ পর্যন্ত তোমার সামনে এ রূপে আসেনি। কিন্তু আজ যখন এলাম তখন আমার ধারণাটাই সত্যি হলো। তুমি না বড়ই ভীতু। এত ভীতু হলে কি দুনিয়াতে চলা যায়? সাহসী অবশ্যই, তা না হলে নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে পারবে না। আচ্ছা, সেসব কথা বাদ দাও। যেটার জন্য আজ তোমার সামনে এসেছিলাম, আজ তোমাকে কালো রঙের জামাতে খুব সুন্দর লাগছিল। যেখানে সব মেয়েরা শাড়ি পরে সেজে গুজে আসে, সেখানে তুমি শুধু একটা নর্মাল ড্রেস পরে নর্মালি এসছো। ভেবেছিলাম তুমি ওদের মধ্যে শাড়ি পরে আসবে, কিন্তু না, তুমি তো স্বভাবগতই নর্মালি এসছো। তোমার এই সাদা সিধা ভাবটার জন্যই তো আমি তোমার প্রতি আরও আকৃষ্ট হচ্ছে। তবে ভেবো না আমি তোমার অন্য রূপ পছন্দ করি না, আমি তোমার সব রূপকে ভালোবাসি। বুঝতে পেরেছ? আর তুমি জানো কালো রং আমার খুব পছন্দের। আজ তোমাকে নিজের প্রিয় রঙের জামা পরতে দেখে খুব ভালো লাগছে। ভালোবাসি সুই, এতে তোমার অপ্রিয় সুতো। কলেজের গেটের কাছাকাছি যখন কায়াসা পৌঁছে যায় তখন কোইন্সিডেন্টালি আদ্রিকও তখনই কলেজে এসে পৌঁছায়। কায়াসা সাইড হয়ে আদ্রিকে ভেতরে যাওয়ার জায়গা করে দেয়। না, তুমি আগে যাও, সমস্যা নেই। কিন্তু আপনি আমার স্যার। কায়াসাও আর কোনো কথা না বলে ভেতরে ঢুকে পড়ে। কায়াসার পেছন পেছন আদ্রিকও ঢোকে। তুমি কি সবসময় এই সময় আসো নাকি? না, আমার আসার কোনো নির্দিষ্ট সময় নেই। কোনো দিন তাড়াতাড়ি আসি, তো কোনো দিন দেরি করে। ও আচ্ছা, তুমি তো ফ্রেশার তাই না? ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, আমি সিরিয়াস। তোমার সে প্রেমিক কি তোমার ক্লাসের কেউ? কায়াসা আদ্রিকের কথা শুনে বুঝতে পারে সে আসলে ঈশানের কথা বলছে। না, সে আমার ক্লাসে না, আর থাকবেই বা কোথা থেকে? এরকম তো কেউ নেই। তাহলে ওই মেসেজ? ওটা হয়তো কেউ আপনার সাথে প্যাং করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ক্লাসে যাও। ওকে স্যার। ক্যাম্পাসের মাঝে এসে আদ্রিক আর কায়াসা দুজন দুই দিকে চলে যায়। করিডোর পার করে কায়াসা যখন সিঁড়ি দিয়ে উঠবে তখন কেউ তার সামনে এসে দাঁড়ায়। কায়াসা সাইড করে চলে যেতে চাইলেও মানুষটা আবারও তার পথ আটকে দাঁড়ায়। কায়াসা বিরক্ত নিয়ে মাথা তুলে দেখে জেমি তার দিকে তাকিয়ে আছে। কি নতুন স্যারের সাথে এত কি? আজই তো উনি এলেন। সেটা আপনি জেনে কি করবেন? কায়াসার কথার উত্তর না দিয়ে জেমি বলে, শুনলাম নতুন স্যারটা নাকি তোমার আগে থেকেই পরিচিত। তো প্রথম দিনই কি নতুন স্যারকে পটানোর ট্রাই করছো, নাকি আগে থেকেই তোমাদের মাঝে চক্কর চলছে? কিসব বাজে কথা বলছেন আপনি? রেগে বলে কায়াসা। আরে আরে, কুল ডাউন, এত হাইপার হচ্ছ কেন? হতেও তো বর্তমানে তো কত কিছুই হয় না। এমনও তো হতে পারে উনি তোমার বয়ফ্রেন্ড, আর তুমি ওনাকে এখানে জয়েন হতে বলেছো যাতে তোমরা আরো কাছাকাছি থাকতে পারো। কি ঠিক বলছি তো আমি? বাজে কথা বলা বন্ধ করুন। সবাইকে নিজের মতো ভাববেন না। ওনাকে আমি আগে থেকে চিনলো তাতে আপনার কি? নিজের কাজে মন দিন, অন্যের কাজে মন দিতে হবে না। কথাগুলো বলে জেমির সাইডে দিয়ে চলে যায় কায়াসা। কিন্তু কায়াসার জবাবে জেমি মোটেও খুশি নয়। জেমি চেয়েছিল কায়াসাকে কথা শোনাতে, কিন্তু এখানে কায়াসা উল্টো তাকে শুনিয়ে দিল। ক্লাসে এসে কায়াসা দেখে ইতি আর আরোহী আগে থেকেই চলে এসেছে। কায়াসা হাসি মুখে তাদের কাছে গিয়ে বসে। কিছুক্ষণ পর ক্লাসের টিচার আসে আর সবাই চুপ হয়ে যায়। কায়াসা আর আরোহী এসে ওয়াশরুমে। মূলত কায়াসাই ওয়াশরুমে এসেছে, তবে সে আসার সময় জোর করে আরোহীকেও নিয়ে এসেছে। আরু, তুই সত্যি করে আমাকে একটা কথা বলতো। কি কথা? একদম মিথ্যা বলবি না কিন্তু। আরে বাবা, তোকে শুধু শুধু আমি মিথ্যা বলতে যাব কেন? তুই বল, কি বলবি? কাল ইতির সাথে তুই পার্কে গিয়েছিলি। হ্যাঁ,
তুই চলে যাওয়ার পর আমরা পার্কে গিয়েছিলাম। তুই আবার এটার জন্য রাগ করিসনি তো? আরে প্লিজ রাগ করিস না। দেখ তুই তো চলে গিয়েছিলি, তোকে কত বললাম থাক, কিন্তু তুই না, চলে গেলি। আচ্ছা ঠিক আছে, পরের বার আমরা 3জন মিলে পার্কে ঘুরতে যাব। আমি এই বিষয়ে কিচ্ছু বলছি না আরু, আমি অন্য কিছু জানতে চাইছি। কি? পার্কে যাওয়ার পর ইতি কোথায় গিয়েছিল? ইতি তোর বাড়ি চলে গিয়েছিল। আর তুই? আমি তো কি হলো, থেমে গেলি কেন? বল, তুই কোথায় গিয়েছিলি? শোন আরু, আমি ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি। আমি কাল সন্ধ্যাবেলা তোকে বাইরে দেখেছি, তাও একটা ছেলের সাথে। এবার সত্যি করে বল, তুই কাল কোথায় ছিলিস? আরে তুই হয়তো না, আমি ঠিকই দেখেছি, ওটা তুই ছিলিস। আর পরনে সেই শাড়িটাই ছিল যেটা তুই কাল কলেজের প্রোগ্রামে পরে এসেছিস। আসলে ওটা আমার ভাই ছিল। আসলে আমাদের কাল একটা ফাংশন ছিল, তো তো ওখানে গিয়েছিলাম। হয়তো বাড়ি ফেরার সময় তুই আমাদের দেখাচ্ছিস। সত্যিই তো? হ্যাঁ রে বাবা, সত্যি। তোকে আমি মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে। যদিও বা কায়াসার আরোহীর কথা বিশ্বাস হয়নি, তাও সে আর কিছু না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কায়াসা চলে যেতে আরোহী একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। ওয়াশরুম থেকে ক্লাসে এসে কায়াসা দেখে স্যার চলে এসেছে। তবে এটা দেখে কায়াসা মোটেও ভয় পায় না। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কায়াসা মাথা নিচু করে চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়ে। সে ব্যাগ থেকে বই খাতা বের করে মাথা উঁচু করে দেখে টিচারটা আর কেউ নয় বরং আদ্রিক। আদ্রিককে দেখে কায়াসা মনে মনে কিছুটা বিরক্ত হয়। ওই আজাইরা লোকটা কেন আমাদের ক্লাসে পড়লো? আহ, অসহ্য। মনে মনে আদ্রিককে কয়েকটা গালি দিয়ে পড়ায় মনোযোগ দেয় কায়াসা। কিছুক্ষণ আগে আদ্রিককে গালি দিলেও আদ্রিকের পড়ানোর ধরন কায়াসার কাছে এখন বেশ ভালো লাগছে। সে খুব সুন্দর সহজেই স্টুডেন্টদের পড়া বুঝিয়ে দিচ্ছে। শুধু কায়াসা না, প্রায় সব স্টুডেন্টই মন দিয়ে তার পড়া শুনছে। কিন্তু কয়েকটা নিচু টাইপের মেয়ে পড়া না গেলে চোখ দিয়ে ওনাকে গিলছে। মেয়েগুলোর কাজ দেখে কায়াসা কপাল কুঁচকে যায়। আল্লাহ মালুম, এরা কলেজে পড়তে আসে নাকি টিচারদের দেখতে আসে? বিড়বিড় করে বলে কায়াসা। স্টুডেন্টকে পড়িয়ে মাত্রই স্টুডেন্টের বাসার থেকে বের হয়ে নিচে নেমেছে কায়াসা। হঠাৎ কেউ তাকে পেছন থেকে ডাকে। এই যে টিচার ম্যাডাম। কায়াসা পিছন ফিরে দেখে স্টুডেন্টের বড় ভাই তাকে ডাকছে। ছেলেটাকে দেখে কায়াসা মুখে বিরক্ত প্রকাশ না করলেও মনে মনে সে প্রচুর বিরক্ত। প্রথম দিন থেকে এই ছেলেটাকে তার একদম পছন্দ না। কেমন করে যে সে তার দিকে তাকায়। ছেলেটার সাথে কায়াসা বড়জোর 3 থেকে 4 বার কথা বলছে, তাও ছেলেটা নিজে থেকে বলছে বলে। ছেলেটার নাম ইমন। কায়াসা ইমন সম্পর্কে তেমন একটা কিছু জানে না, তবে তার আচার ব্যবহারে সে এতটুকু বুঝে গিয়েছে ছেলেটা 1 নম্বরের ফ্ল্যাট বাস আর লুচ্চা। তবে কায়াসার স্টুডেন্ট আর তার মা অনেক ভালো। কি টিচার ম্যাডাম, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। জি আলহামদুলিল্লাহ। আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি। কায়াসা কিছু বলবে তার আগেই ইমন আবারও বলে, আচ্ছা, জিজ্ঞাসা করতে হবে না, আমি বলেই দিচ্ছি। আমি ভালো ছিলাম, আর এখনো তো আরও বেশি ভালো আছি। অদ্ভুত দৃষ্টিতে কায়াসার দিকে তাকিয়ে শেষের কথাটা বলে সে। জি, আপনি কি কিছু বলবেন? খুব তাড়া আছে নাকি টিচার ম্যাডাম? আসলে আমার বাসায় কাজ আছে, আমারও পড়াশোনা করতে হয়। ও হ্যাঁ, তা বাসায় একা থাকো নাকি? না, আমার ফ্রেন্ড থাকে আমার সাথে। কায়াসা ইচ্ছে করে মিথ্যে কথা বলছে, কারণ সে কিছুটা হলে ইমনের উদ্দেশ্য বুঝতে পারছে। কিন্তু আমি যে শুনলাম তুমি নাকি একা থাকো। হ্যাঁ, আগে থাকতাম, কিন্তু এখন ফ্রেন্ডের সাথে থাকি। ও আচ্ছা। অন্যমনস্ক হয়ে বলে ইমন। আচ্ছা, আপনি কি কিছু বলবেন নাকি আমি যাব? এই নাও। কি এটা? নিজেই দেখো, আবার এটা ভেবো না আমি দিয়েছি, আম্মু দিয়েছে এটা। কায়াসা বুঝতে পারে এটা তার বেতন। কায়াসা হাত বাড়িয়ে খামটা ইমনের হাত থেকে নিয়ে নেয়, কিন্তু এই ফাঁকেই কৌশলে কায়াসার হাত ছুঁয়ে দেয় ইমন। ইতস্তত হয়ে কায়াসা তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়।
আচ্ছা আমি আসছি। চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না, তার দরকার নেই, আমি ঠিক আছি। কায়াশা আর কোনো কথা না বলে দ্রুত একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ে। এদিকে আজও দূর থেকে কেউ কায়াশার উপর নজর রাখছিল আর তার ছবি তুলছিল। এখন রাত প্রায় 2টো বাজে। রাস্তা প্রায় ফাঁকা, তবে মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যাচ্ছে। ফাঁকা রাস্তায় জ্বলন্ত সিগারেট হাতে বাড়ি ফিরছে ইমন। এ সময় সে মোটেও ভালো কাজের জন্য বাইরে নেই। সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে আবারও পুনরায় টান দিচ্ছে ইমন। তার মনে এখন অনেক আনন্দ, কিন্তু সে তো আর জানে না এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হওয়ার নয়। হঠাৎ পেছন থেকে দুটো লোক এসে ইমনের মুখ একটা কালো কাপড় দিয়ে ঢেকে তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। তারা তাকে এত মারে যে মার খেয়ে তার অবস্থা পুরাই বেহাল, কিন্তু লোকগুলো মারা বন্ধ করে না। কিছুক্ষণ পর একটা লোক এসে ইমনের বাম হাতটা মুচড়িয়ে দেয়। যাওয়ার আগে লোকগুলো ইমনের ফোন আর মানিব্যাগ নিতে ভুলে না। পরের দিন স্টুডেন্টের বাসার সামনে এনে কায়াশা দেখে বাসায় তালা মারা। এরা আবার কোথায় গেল? থাকবে না যে তা আমাকে বললো না। কায়াশা ফোন বের করে স্টুডেন্টকে ফোন দেয়। হ্যালো আনিকা, হ্যাঁ ম্যাডাম। কোথায় তোমরা? তোমাদের বাসায় তালা মারা দেখছি। বেড়াতে গিয়েছো নাকি? না ম্যাডাম, আমরা বেড়াতে যাইনি, আমরা হসপিটালে এসেছি। হসপিটালে কেন? তুমি অসুস্থ নাকি? না ম্যাডাম, আসলে কালকে রাতে কারা যেন ভাইয়াকে মেরেছে আর হাত পাও ভেঙে দিয়েছে, সাথে ফোন আর টাকাও নিয়ে গিয়েছে। এখন আমরা ভাইয়ের সাথে হসপিটালে আছি। আচ্ছা ঠিক আছে, আর তোমরা আসলে আমাকে ফোন দিও, আমি সেই দিন আসবো। আচ্ছা ম্যাডাম। কায়াশা হাঁটতে একটা শপিং মলে চলে আসে। যেহেতু তার এখন তেমন কোনো কাজ নেই আর তার কিছু জিনিসেরও প্রয়োজন ছিল, কায়াশা একটা শপে ঢুকে পড়ে। নিজের প্রয়োজনীয় জিনিস কিনে কায়াশার শপিং মলের বাকি দোকানগুলো দেখতে থাকে। হঠাৎ করে কায়াশার চোখ পড়ে একটা পুতুলের দোকানে। একটা সাদা কালো রঙের টেডি বিয়ার দেখতে পায় কায়াশা। সে তাড়াতাড়ি দোকানটার সামনে এসে দাঁড়ায়, তবে ভেতরে যায় না, কারণ বাইরে থেকেই টেডিটাকে দেখা যাচ্ছিল। হে যে টেডি, কেমন আছো? এভাবে আমার দিকে কি দেখছো? যাবে নাকি আমার সাথে? কিন্তু সরি, আমি যে তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ তোমাকে আমার সাথে নিয়ে যেতে হলে লাগবে অনেক মানি, কিন্তু সেই মানিটা আমার কাছে এখন নেই। তাই সরি পান্ডা রঙের টেডি বিয়ার। নিজে নিজেই আস্তে আস্তে কথা বলছে কায়াশা। কি মিস ইডিয়েট, এইভাবে পাগলের মতো একা একা কথা বলছো কেন? কারো কথা শুনে চমকে তাকায় কায়াশা। সে পাশ ফিরে দেখে সিম্পল ড্রেস আপে দাঁড়িয়ে আছে আদ্রিক, হাতে তার কয়েকটা ব্যাগ। কি এখানে কি করছো? মানে শপিং মলে কি করতে আসে? শপিং করতে আসে তো। তো আমিও সেটার জন্য এসেছি। তা না হয় বুঝলাম, কিন্তু শপিং করতে এইভাবে একা একা কথা বলছো কেন? কোথায় একা একা কথা বলছিলাম? আমি তো ওই পান্ডা রঙের টেডিটার সাথে কথা বলছিলাম। পছন্দ হয়েছে বুঝি? হলে ওকে, আমি নেব না ওটা। কেন নেবে না? কারণ আমি এখন বড় হয়ে গিয়েছি, এখন টেডি নিয়ে কি করব? তাহলে অটোর সাথে কথা বলছিলে কেন? আমি আসছি, তুমি এখানে দাঁড়াও। কায়াশাকে কিছু বলতে না দিয়ে আদ্রিক পুতুলের দোকানটায় ঢুকে যায় আর টেডিটা কিনে নেয়। এই নাও তোমার পান্টা কালারের টেডি। আরে আমার এটা লাগবে না, আমার তো জাস্ট কিউট লেগেছিল বলে কথা বলেছিলাম। কিউট লাগলেই কি কিনতে হয় নাকি? আপনি এটা ফেরত দিয়ে আসুন। এখন আর এটা ফেরত দেওয়া যাবে না। তোমার যদি নিতে ইচ্ছে না করে তাহলে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। কিছু একটা ভেবে কায়াশা জট করে আদ্রিকের থেকে টেডিটা নিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। নট থ্যাংক ইউ, কারণ এটা আপনি নিজে থেকে দিয়েছেন, আমি কিন্তু চাইনি। সো কোনো থ্যাংক ইউ না। হয়েছে, তোমার থ্যাংক ইউ আমার লাগবে না। এবার চলো, বাসায় যাবো তো নাকি? আর তোমার নিয়ে এই সময় টিউশনে থাকে? স্টুডেন্ট বাইরে গিয়েছে, তাই আজ অফ। কথা বলতে বলতে কায়াশা আর আদ্রিক নিচে নেমে আসে। শপিং মল থেকে বেরিয়ে দুজন দুজনকে বিদায় জানিয়ে দুদিকে চলে যায়। রাতে রুমে ড্রিম লাইট জ্বলছে। আদ্রিকের দেওয়া টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কায়াশা। ঈশান নিঃশব্দে বারান্দায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সে খুব সাবধানে পা ফেলে কায়াশার মাথার কাছে এসে বসে। ঈশান আস্তে আস্তে কায়াশার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।
হঠাৎ ঈশানের চোখ যায় টেডি বিয়ারটার দিকে। সে খুবই অদ্ভুত দৃষ্টিতে টেডিটার দিকে তাকিয়ে থাকে। পরের দিন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কায়ু, হ্যাপি বার্থডে টু ইউ। আরোহী আর রীতি একসাথে কায়াসার জন্মদিনের শুভেচ্ছা জানায়। ক্যান্টিনের একটা টেবিলে বসে আছে তারা তিনজন। টেবিলে মিনি সাইজের একটা কেক। কায়াসার মনে ছিল আজ তার জন্মদিন, কিন্তু সে এটাকে এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু কে জানতো যে তার বান্ধবী দুটো তার জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। আসলে ইতি আরোহীকে কায়াসার জন্মদিনের কথা বলে, আর এটা জানার জন্য আরোহী ঠিক করে তারা দুজন মিলে কায়াসার জন্মদিন ছোট করে পালন করবে। সারপ্রাইজ পেয়ে কায়াসার চোখে পানি জমে যায়, তবে তার মুখে একটা তৃপ্তির হাসি লেগে আছে। সে আরোহী আর রীতি খুব শক্ত করে জড়িয়ে ধরে। হয়েছে হয়েছে, এখন এত কান্না করিস না। বিয়ের সময় যখন বিদায় হবে তখনের জন্যও কিছু বাঁচিয়ে রাখ। মজা করে বলে আরোহী। আরোহীর কথা শুনে কায়াসা হেসে দেয়। কায়ু, এবার তাড়াতাড়ি কেকটা কেটে ফেলতে দেখি। কায়াসা কেক কেটে আরোহী আর রীতিকে খাইয়ে দেয়। যেহেতু কেকটা ছোট ছিল তাই তারা তিনজন ক্যান্টিনে বসে সেটা খেয়ে নেয়। টিচার্স রুম থেকে প্র্যাকটিক্যাল খাতা নেওয়ার জন্য এসেছে কায়াসা। সে নিজের খাতা নিয়ে চলে যাওয়ার সময় আদ্রিকের সামনে পড়ে যায়। আদ্রিককে গুড মর্নিং বলে চলে যেতে নিলেও আদ্রিকের কথাই থেমে যায়। খাতা নিতে এসছে বুঝি? হুম। মাথা নাড়িয়ে উত্তর দেয় কায়াসা। এই নাও। একটা ডেইরি মিল্ক চকলেট কায়াসার দিকে দিয়ে বলে আদ্রিক। কায়াসা বোকার মতো প্রশ্নবোধক চাহনিতে আদ্রিকের দিকে তাকিয়ে থাকে। কায়াসা কিছু না বলে চুপচাপ চকলেটটা নিয়ে নেয়। হ্যাপি বার্থডে। দোয়া করি যে জীবনে আরও এগিয়ে যাও আর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো। কায়াসা এবারও কিছু না বলে না। সে পিট করে এখনো আদ্রিকের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে না থেকে ক্লাসে যাও, তোমার ক্লাসে ম্যাডাম অলরেডি চলে এসছে। কায়াসা কিছু না বলে চুপচাপ নিজের ক্লাসের দিকে যেতে থাকে। যেতে যেতে সে তার হাতে থাকে চকলেটটার দিকে একবার তাকায়। বাসার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কায়াসা খেয়াল করে তার বাসার দরজার সামনে একটা বড় বক্স রাখা আছে। কায়াসা তাড়াতাড়ি উপরে উঠে আসে। কায়াসা কিছুক্ষণ বক্সটা নেড়ে চেড়ে দেখে, তারপর বক্স সহ বাসার ভেতরে ঢুকে পড়ে। বক্সটা ড্রয়িং রুমের টেবিলে রেখে কায়াসা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে কায়াসা বক্সটা খুলতে বসে। বক্সটা খুলে কায়াসা যা দেখতে পায় তাকে সে প্রচুর অবাক। সে দৌড়ে তার রুমের ভেতরে গিয়ে দেখে, না, আদ্রিকের দেওয়া টেডিটা তো তার বিছানায় আছে। তাহলে বাইরে ওটা কি করে আসলো? কায়াসা বিছানার উপর থেকে টেডিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর বক্সটাতে থাকা টেডিটা বের করে। কায়াসা একবার এটার দিকে তাকায় তো আরেকবার ওটার দিকে। দুটো টেডি হুবহু সেম দেখতে। অনেক খুঁজেও কায়াসা দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। কায়াসা রুম থেকে একটা মার্কার এনে আদ্রিকের দেওয়া টেডিটার হাতে ছোট করে একটা ফোঁটা দিয়ে দেয়। টেডি দুটোকে সাইডে রেখে কায়াসা দেখতে থাকে বক্সের কি কি আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই লাভলি শ্রী, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট একটা রেকর্ডার কায়াসার হাতে। সে বারবার রেকর্ডারটা প্লে করছে আর এইটা শুনছে। এই রেকর্ডারটা বক্সেই ছিল। কায়াসা রেকর্ডারটার মধ্যে থাকা শব্দ শুনে বোঝার চেষ্টা করছে আদৌ কি এটা তার পরিচিত কেউ কিনা, কিন্তু অনেকবার শোনার পরেও কায়াসার বুঝতে পারে না এটা আসলে কে। রেকর্ডারটা সাইডে রেখে কায়াসা আবারও বক্সের ভেতরে হাত দেয়। এবার কায়াসা একটা চিঠি পায়। চিঠিটা খুলে কায়াসা পড়তে শুরু করে। শুভ জন্মদিন প্রিয়সী। আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, কারণ উনি তোমাকে যত্ন করে তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আর তোমার ভাগ্যে আমাকে রেখেছেন। পুতুলটা দেখে প্রথম অবাক হয়েছিলে, তাই না? আমি জানতাম তুমি অবাক হবে। খুব পছন্দ না তোমার কাছে থাকা পুতুলটা? জানো, প্রথমে তোমার পুতুলটার উপর খুব রাগ হয়েছিল। ইচ্ছে করছিল ওটাকে ছিঁড়ে ফেলে। কেন তুমি আমার থেকে ওকে বেশি ভালোবাসবে? কিন্তু পরে তোমার কথা ভেবে ওটাকে আর কিছুই করলাম না, কারণ আমি যদি ওটাকে নষ্ট করে ফেলতাম তাহলে তুমি খুব কষ্ট পেতে, আর আমি চাই না যে তুমি কষ্ট পাও। তাই তো সেম দেখতে আরেকটা পুতুল তোমাকে উপহার দিলাম। এবার তো তুমি আরো বেশি খুশি, তাই না? চকলেট খুব পছন্দ তোমার। আমি তো জানতাম তুমি মাঝে মধ্যে ছাড়া তেমন একটা চকলেট খাও না, তাহলে অন্যের দেওয়া চকলেট কেন নিলে?
বক্সে দেখো, তোমার পছন্দের চকলেট সহ আরও চকলেট আছে। চকলেট খেতে ইচ্ছে করলে ওগুলো খাবে, অন্য জনটা খাবে না। এটা আমি মোটেও পছন্দ করি না। ভালো থেকো আর সুস্থ থেকো, নিজের যত্ন নিও, আর মন দিয়ে পড়াশোনা করো। আমি কে তা নিয়ে এত চিন্তা করো না, সময় হলে আমি নিজেই তোমাকে বলে দেব। ইতি, শুইয়ের শুধু। কায়াশা কাগজটা ভাঁজ করে সাইডে রেখে দেয়। তারপর বক্সের মধ্যে উকি দিয়ে দেখে একটা বড় বক্স। বক্সটা বের করে দেখে আসলে তাতে অনেক রকম চকলেট আছে। কায়াশা চকলেটের বক্সটা খুলে চকলেটগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফোন বাজছে কায়াশা। কায়াশা বক্সটা সাইডে রেখে চার্জ থেকে ফোনটা খুলে নেয়। হ্যালো আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বু। শুভ জন্মদিন আমার ছোট্ট মামুনি। তোমার মনে আছে আব্বু? আমি কি করে ভুলে যাব যে আজ আমার ছোট্ট নিশিটার জন্মদিন। ধন্যবাদ আব্বু। তোমার শরীর কেমন আছে? এই আছে বেশ। তোমার কি ওখানে থাকা কষ্ট হচ্ছে? কষ্ট হলে এখানে চলে এসো, এখানেও তো অনেক ভালো ভালো মেডিকেল কলেজ আছে। না আব্বু, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি এখানে বেশ ভালো আছি। আচ্ছা এই নাও, তোমার ফুপু বলে তোমার সাথে কথা বলবে, ওর সাথে একটু কথা বলো তো। ফুপুমণি কি তোমার সাথে আছে এখন? হ্যাঁ, সে তো প্রতিদিন আমার খোঁজ নেওয়ার জন্য আসে। আচ্ছা দাও ফুপুকে। কি রে মা, আমাকে ভুলে গেলি বুঝি? কতদিন হলো তোর সাথে কথা হয় না। আরে ফুপু, কি যে বলো, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার মায়ের অভাবটা তুমিই পূরণ করেছো। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমি আজ এত দূর আসতেই পারতাম না। আমাকে মায়ের ভালোবাসা দিয়ে তো তুমিই বড় করেছো, তাহলে তোমাকে আমি কি করে ভুলে যাই বলো তো? হুম। আরে আমার পিচ্ছি মাটা তো দেখি আবেগী হয়ে যাচ্ছে। আচ্ছা এবার বল, কেমন আছিস তুই? আমি তো খুবই ভালো আছি ফুপুমণি। তুমি কেমন আছো গো? শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ রে, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুভ জন্মদিন পিচ্ছি মা। ও ফুপুমণি, থ্যাংক ইউ। তুই কবে আবার এখানে আসবি? তোকে খুব মিস করি আমরা। জানি না ফুপু, তবে কলেজ থেকে যখন অনেক দিনের ছুটি পাবো তখন নিশ্চয়ই আসবো। আচ্ছা তাহলে ভালো থাকিস, নিজের যত্ন নিস, আর সময় মতো খাবার খেয়ে নিবি। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের ফোন করে জানাবি। আচ্ছা ফুপুজি, আর তুমি নিজের আর আব্বুর খেয়াল রেখো। ফোন কেটে দিয়ে কায়াশা টেবিলে রাখার জিনিসগুলোর দিকে তাকায়। সে পুতুলটা সহ সব জিনিস আবারও বক্সে ভরে রাখে, কিন্তু চকলেটের বক্সটা ফ্রিজে রেখে দেয়। বক্সটাতে কায়াশা নিজের রুমের এক কোণাতে রেখে দেয়। ফ্রিজে চকলেট রাখার কিছুক্ষণ পর ফ্রিজ খুলে কায়াশা বক্সটা থেকে একটা চকলেট মুখে দিয়ে কাজ করতে থাকে। এদিকে আজও টিভির স্ক্রিনে কায়াশাকে দেখছিল ঈশান। কায়াশাকে তার দেওয়া চকলেট খেতে দেখে ঈশান খুব খুশি হয়। সে ভেবেছিল কায়াশা হয়তো চকলেটগুলো ফেলে দেবে, কিন্তু যখন কায়াশা সেগুলো ফেলে না দিয়ে রেখে দিয়েছে, এটা দেখে ঈশানের মনে একটা শান্তি কাজ করে। অন্যদিকে কায়াশা ভাবছে সে কেন চকলেটগুলো ফেলে দিল না। আসলে বক্সে অনেক চকলেট ছিল, আর কায়াশা চায় না কোনো ধরনের খাবার অপচয় করতে, হোক সেটা চকলেট। সে চাইলেই এগুলো কোনো বাচ্চাকে দিয়ে দিতে পারত, কিন্তু সে সেটাও করেনি, কারণ তার মনে একটা ভয় আছে। সে যদি চকলেটগুলোতে কিছু মেশানো থাকে তো তার জন্য আরেকজনের ক্ষতি হতে পারে। তাই সব দিকে বিবেচনা করে কায়াশা চকলেটগুলো নিজের কাছে রেখে দিয়েছে। এক সপ্তাহ পর ইতি, তুই ওকে প্লিজ বোঝা না। আরোহী ইতিকে বলে, কি বোঝাবো আমি? তুই তো জানিস এখন ও কেমন, বুঝিয়ে কি হবে? ইতি বলে, তাই প্লিজ তুই রাজি হয়ে যা। দেখ, এটা তোদের সাথে আমার প্রথম জন্মদিন। আমি আমার জন্মদিনে তোদের দুজনের সাথেও সময় কাটাতে চাই। আর দেখ, ইতিও তো আসছে, তাহলে তোর আসতে অসুবিধা কোথায়? দেখ আরু, প্রথমত আমার এইসব ফাংশন ভালো লাগে না। তার উপর তুই পার্টির আয়োজন করেছিস রেস্টুরেন্টে, তাও রাতে। আমার টিউশনি করে তারপর পার্টিতে যাওয়ার এনার্জি বা মুড কোনোটাই থাকবে না। তার থেকে বরং ইতি যাচ্ছে, ওই যাক। আমি যখন বলেছি তুই আসবি মানে আসবি, তুই না আসলে আমি পার্টি ক্যান্সেল করে দেব। রেগে বলে আরোহী। তারপর সে ব্যাগটা নিয়ে ধূপধাপ পায়ে ক্লাসে চলে যায়।
কায়াসা অসহায় দৃষ্টিতে আরোহীর যাওয়ার পানে তাকিয়ে রয়। সে এতদিনে বুঝতে পেরে গিয়েছে আরোহী যা বলে তাই করে, অনেকটা জেদি টাইপের একটা মেয়ে সে। দেখলি তো মেয়েটা এখন রেখে গেল, কেন শুধু তোকে রাগিয়ে দিলি বলতো? ইতি, তুই আমাকে ভালো করে চিনিস আমি কীরকম। আমার এসব ভালো লাগে না, বেশি লোকজন থাকলে আমার অস্বস্তি লাগে, তুই তো জানিসই। হ্যাঁ, আমি তোর সমস্যাটাও বুঝতে পারছি। তো একদিনেরই তো ব্যাপার, তুই বেশিক্ষণ 5-10 মিনিট থাকলেই তো হতো। তোর কি মনে হয় আরও আমাকে গেলে আর ছাড়বে? আর তাছাড়াও আমার মন কেন যেন কু ডাকছে, মন মানছে না আরোহীর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য। মনে হচ্ছে ওখানে গেলে খারাপ কিছু হবে। কি বলছিস তুই এগুলা? কিছু হবে না, আমরা সবাই তো আছি। বেশি থেকে বেশি হলে ওর কাজিনরা আসবে, তুই ভেবে দেখ। চল এবার ক্লাসে, দেখি মহারানী কতটা রাগ করলো। তুই যা, আমি খাবারের টাকাটা দিয়ে আসছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কায়াসা চিন্তা করতে থাকে যে সে এখন কি সিদ্ধান্ত নেবে, তার কি যাওয়াটা উচিত হবে। কিন্তু তার মন যে মানছে না, তার মনে বারবার খারাপ চিন্তা আসছে। এই যে মিস ইডিয়েট, ধান কোথায় তোমার? কায়াসা উপরে তাকিয়ে দেখে তার থেকে কয়েক সিঁড়ি উপরে আদ্রিক দাঁড়িয়ে আছে, হাতে তার কয়েকটা বইয়ের খাতা। সিঁড়ি দিয়ে ওঠার সময় মন অন্য কোথাও থাকলে তো পড়ে যাবে, তখন হাত পা ভাঙলে তো কর্তৃপক্ষের দোষ হবে। পরের থেকে খেয়াল রাখবে, সিঁড়ি দিয়ে ওঠার সময় অন্যমনস্ক থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ স্যার। কায়াসা আদ্রিকের পাশ কাটিয়ে উপরে উঠতে থাকে। কয়েক সিঁড়ি উপরে উঠে কায়াসা দেখে জেমি তার দিকে তাকিয়ে আছে, তবে কায়াসা তার দিকে মনোভাব না দিয়ে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। আদ্রিক স্যারের সাথে খুব সূক্ষ্মতা দেখি, আবার নিজের প্রেমে ফেলার চেষ্টা করছো না তো? কায়াসাকে টোন মেরে কথাটা বলে জেমি। কায়াসা কিছু না বলে চলে যেতে নিলেও জেমি তার পথ আটকে দাঁড়ায়। জেমির কথা শুনে কায়াসার বিরক্তিতে কপাল কুঁচকে যায়। এরকম কিছুই না। তাহলে তোমার এত কেয়ার করে কেন? সিঁড়ি থেকে পড়ে গেলে ব্যথা পাবে, এতে ওনার এত কত চিন্তা। আমার তো মনে হয় তোমার চিন্তায় ওনার রাতে ঘুমিয়ে আসে না। সামনে থেকে সরুন, আমাকে ক্লাসে যেতে দিন। আরে সত্যি কথাই বলছি, দেখে চলছে নাকি? আহারে, কেন সত্যি কথা বলছেন না আপনি? সব আপনার ভুল ধারণা। উনি আমার আগে থেকে পরিচিত বিধায় আমার সাথে একটু কথা বলেন, আর আমি ওনার স্টুডেন্ট, সেই হিসেবে উনি আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছে। এতে অন্য কিছু না ভাবলেই ভালো। কথাটা বলে জেমিকে সাইড করে চলে যেতে নেয় কায়াসা, তবে কয়েকটা এগোতেই সে থেমে যায়। দেখো আবার বলা তো যায় না কখন কি হয়। আমার কথাও সত্যি হতে পারে। হতে পারে আসলেই তোমার চিন্তায় ওনার রাতে ঘুম হারাম হয়ে গিয়েছে, বা অন্য কারণ। আবার এটাও তো হতে পারে তুমি ওনার প্রেমে পড়ে গেলে আর এতে তোমার রাতের ঘুম উড়ে গেল। কখন কি হয় বলা যায় না। সাবধানে রেখো নিজেকে আর নিজের মনকে। জেমির কথা শুনে কায়াসা বিরক্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। সে পিছন ফিরে দাঁতে দাঁত চেপে জেমির দিকে তাকায়। কায়াসা তাকাতেই জেমি তাকে হাতের ইশারায় বাই বলে সিঁড়ি দিয়ে নেমে যায়। গাধাকে যেমন হাজার পড়াশোনা করালো গাধা থাকে, তেমনি ওনাকেও হাজার বোঝালেও বোঝে না, সব সময় নিজের বাজে কথা বলতে থাকে। কায়াসা নিজের ক্লাসে চলে আসে। ক্লাসে এখনো টিচার আসেনি। কায়াসা এদিক ওদিক তাকিয়ে আরোহীকে খোঁজে, আর একসময় ক্লাসের কোণার একটা বেঞ্চে সে আরোহীকে দেখতেও পেয়ে যায়। আরোহীকে দেখে কায়াসা তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে। কায়াসাকে বসতে দেখে আরোহী সরে বসে, কিন্তু কায়াসাও আরো ওর কাছে এসে বসে। এরকম আরো 2-3 বার আরোহী সরে বসে, আর কায়াসাও তার কাছাকাছি এসে বসে। এবার আরোহী চোখ রাঙিয়ে কায়াসার দিকে তাকায়। আরোহীর তাকানো দেখে কায়াসা বোকার মতো হাসে। কায়াসাকে হাসতে দেখে আরোহী মুখ ঘুরিয়ে নেয়। কায়াসা আরোহীকে এক হাতে জড়িয়ে ধরে। আই আরু, কথা বলবি না আমার সাথে? ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলে কায়াসা, কিন্তু আরোহী কোনো জবাব দেয় না। আরোহীকে চুপ থাকতে দেখে কায়াসা তাকে কথা বলার জন্য জেদ করতে থাকে, আর হাত দিয়ে তার হাত ঝাঁকাতে থাকে। থাম থাম, আমি কি ওষুধের বোতল যেভাবে ঝাঁকাচ্ছিস? ও আল্লাহ, আমার পুরো হাতটা ব্যথা করে দিল। রাগ করেছিস? না না, রাগ কেন করব? আপনি কি কিছু করেছেন যে আমি রাগ করব? তুই একটু বোঝার চেষ্টা কর আরু, আমার ওইসব পার্টি ভালো লাগে না, আমার বেশি লোকজন অস্বস্তি হয়। বেশি লোকজন আসবে না তো,
20-25 জনই আসবে, আর সবাই আমার কাজিন আর কয়েকটা পুরনো ফ্রেন্ড। তুই বেশি না, আধা ঘন্টা থেকে তারপর চলে আসিস। তাও প্লিজ আয়। শুধু আধা ঘন্টা কিন্তু। তার মানে তুই আসবি? হ্যাঁ। হুম, আমি চেষ্টা করবো আসার, কিন্তু মনে থাকে যে আধা ঘন্টা। হুম হুম, ঠিক আছে। 2 দিন পর আজ আরোহীর জন্মদিন। বিকেল থেকে আরোহী ফোনের উপর ফোন করে কায়াসাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আজ তার জন্মদিনের পার্টি আছে আর তাকে আসতে হবে। কায়াসার টিউশন শেষে একটা দোকানে এসেছে আরোহীর জন্মদিনের জন্য কিছু কিনতে। গিফট কেনা শেষ হলে কায়াসা বাসায় এসে তৈরি হয়ে পার্টিতে রেস্টুরেন্ট হচ্ছে সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে কায়াসা। আরোহী জন্মদিনের জন্য রেস্টুরেন্টের দোতলা বুক করেছে। কায়াসা বাইরে দাঁড়িয়ে আগে ইতি ফোন করে জিজ্ঞেস করে নেয় সে আসছে কিনা। ইতি উত্তরে বলে সে রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কায়াসা এরপর আরোহীকে ফোন করে, কিন্তু আরোহী ফোন রিসিভ করে না। কায়াসা একবার পুরো বিল্ডিংটাকে দেখে নেয়। নিচতলার একটা ক্যাফে, দোতলায় একটা রেস্টুরেন্টে আর 3তলায় একটা ক্লাব। কায়াসার ইচ্ছে করছে এখান থেকেই বাড়ি ফিরে যেতে, কিন্তু এসেছে যখন তখন দেখা করে যাওয়াটাই বেটার মনে করে কায়াসা। আশেপাশে তাকিয়ে কায়াসা সিঁড়ি দিয়ে উঠতে থাকে। চারিদিকে বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো। কয়েকজন কথা বলছে, কয়েকজন সেলফি তুলছে, তো আবার কয়েকজন ডান্স করছে। কায়াসা গুটি গুটি পায়ের সামনে এগোতে থাকে। কিছুটা দূর যাওয়ার পরেই কায়াসা আরোহীকে দেখতে পায়। আরোহী একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আরোহীকে দেখে কায়াসা ভুরু কুঁচকে ওঠে, কারণ তার ড্রেস। আজ আরোহী একটা কালো রঙের ড্রেস পরেছে, কিন্তু ড্রেসটা অনেকটা খোলামেলা, যার কারণে আরোহীর শরীরে অনেক জায়গায় দেখা যাচ্ছে, যা কায়েসার মোটেও ভালো লাগেনি। কায়েসা বুঝতে পারছে না যে আরোহী কলেজে সবসময় শালীন পোশাক পরে আসতো, সেই আরোহী কি করে এ ধরনের পোশাক পরতে পারে। তার উপর কায়েসা খেয়াল করেছে যে ছেলেটার সাথে আরোহী কথা বলছে। ছেলেটা আস্তে আস্তে তার অনেকটা কাছাকাছি চলে এসেছে। এসব দেখে কায়েসার মোটেও ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। কায়েসা আস্তে আস্তে আরোহীর কাছে এসে দাঁড়ায়। আরু, আরোহী পেছন ফিরে কায়েসাকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরে। তাইও তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আসবি না। জানিস তোকে দেখে আমার কি পরিমাণ খুশি লাগছে। হ্যাপি বার্থডে। গিফটটা আরোহীর দিকে বাড়িয়ে বলে কায়েসা। ও সো সুইট, এটা আমি পরে দেখবো। আরোহী গিফটের বক্সটা সাইডে একটা টেবিলে রাখে। আরোহী বক্সটা রাখার জন্য গেলে আরোহীর সাথে থাকা ছেলেটা কায়েসার সামনে এসে দাঁড়ায়। হাই। কায়েসা কিছু না বলে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ততক্ষণে আরোহী চলে আসে। কি কথা বলছো তুমি ওর সাথে? ছেলেটাকে বলে আরোহী। কিছু না, দেখা না তোমার বান্ধবীকে হাই বললাম, কিন্তু সে কোনো উত্তরই দিল না। আরে তোমাকে বলেছিলাম না ও একটু চুপচাপ, অপরিচিতদের সাথে কথা বলে না। তোমাকে চিনতে পারেনি তাই কিছু বলেনি। তাইও এ হচ্ছে রাতুল, আমার বয়ফ্রেন্ড। আর রাতুল, তুমি তো সম্পর্কে জানোই। বয়ফ্রেন্ড কথাটা শুনে কায়েসা প্রশ্নবোধক দৃষ্টিতে আরোহীর দিকে তাকায়। সে আরোহীর কানে কানে বলে, আরু, এসব কি? বয়ফ্রেন্ড? তোকে একটু পরে বলছি আমি সব। রাতুল, তুমি বরং একটু দেখো সব ঠিকঠাক আছে কিনা, আমি একটু ওর সাথে কথা বলি। আচ্ছা, তবে তাড়াতাড়ি এসো। আরোহী আর কায়েসা সাইডে চলে আসে। আরু, এসব কি হচ্ছে? ছেলেটাকে? আর তুই এসব কি ধরনের ড্রেস পরেছিস? তোকে তো বললামই, ওর নাম রাতুল, আমার বয়ফ্রেন্ড। তোকে একটা কথা বলবো, প্লিজ তুই রাগ করিস না। কি? সেদিন তুই বলেছিলি না আমাকে তুই একটা ছেলের সাথে বাইকে দেখেছিস? আসলে ওটা আমার কোনো ভাই ছিল না, ওটা রাতুলই ছিল। আর সেদিন রেস্টুরেন্টের বাইরে রাস্তায় ওটা আমিই ছিলাম রাতুলের সাথে। আরোহীর কথা শুনে কায়েসা অবাক। সে কখনো ভাবতেই পারেনি আরোহীর কারোর সাথে রিলেশন থাকতে পারে। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই এটা কি পরেছিস? কেন? ড্রেস পরেছি। দেখ ড্রেসটা সুন্দর না? এটা আমাকে রাতুল দিয়েছে। রাতু, আরু, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এখানে শুধু মেয়েরা থাকলে একটা কথা ছিল, এখানে অনেকগুলো ছেলে আছে, আর তুই তাদের সামনে এরকম খোলামেলা ড্রেস পরে কি করে? আর তোর বয়ফ্রেন্ডই বা কি ধরনের?
যে তোকে এরকম ড্রেস গিফট করলো? তাইও প্লিজ শান্ত হ। আমি জানি তোর এই ড্রেস পছন্দ হয়নি, আমারও প্রথমে পছন্দ হয়নি। রাতুল জোর করেছে বিধায় পরেছি, কিন্তু পরার পর আমার এটা খুব ভালো লেগেছে। কায়েশা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে আর যেন নতুন এখন আরোহীকে দেখছে, যে আরোহীর সাথে তার কলেজের বান্ধবী আরোহীর কোনো মিলই সে খুঁজে পাচ্ছে না। পিট পিট করে চোখ খোলে কায়েশা। সে আস্তে আস্তে উঠে বসে। কায়েশা চারদিকে তাকিয়ে বুঝতে পারে সে এখন তার রুমেই আছে। কায়েশা ঘরে আলো দেখে বুঝতে পারে এখন সকাল হয়ে গিয়েছে। ঘড়ির দিকে কায়েশা তাকিয়ে দেখে 9টা বেজে গিয়েছে, কিন্তু কায়েশা বুঝতে পারছে না সে বাড়িতে কি করে এলো। সে তো আরোহীর জন্মদিনের পার্টিতে ছিল। মাথায় হাত দিয়ে কায়েশা কাল রাতের কথা ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাক। আরোহীর জন্মদিনের কেক কাটা হয়ে গিয়েছে, ইতি এখনো এসে পৌঁছায়নি। কায়েশা ফোন করে জানতে পেরেছে মাঝ রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু সে আসছে। আরোহী তার কাজিন আর বন্ধুদের সাথে মজা করছে। কায়েশা চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছে। সে চলে যেতে চাইছে, কিন্তু আরোহীর কাছে সে যেতেই পারছে না। আর এখন সে চলে গেলে ইতি আসার পর একা হয়ে যাবে, এটা ভেবেও কায়েশা যেতে পারছে না। কায়েশা একটা টেবিলে গিয়ে বসে ইতির অপেক্ষা করতে থাকে। হঠাৎ কোথা থেকে আরোহীর বিএফ রাতুল এসে তার সামনের চেয়ারটাতে বসে পড়ে। আচমকা রাতুলকে দেখে কায়েশা ভড়কে যায়। হে মিস শালিকা, কেমন আছো? আমার সাথে তো এখনো ভালো করে কথাও বলোনি। আমাকে পছন্দ হয়নি বুঝি? রাতুলের কথা শুনে কায়েশার প্রচুর বিরক্ত লাগে, তবে সে তা প্রকাশ করে না। এতক্ষণে কায়েশা এতটুকু বুঝতে পেরেছে যে রাতুল মোটেও ভালো ছেলে না, তার মধ্যে অনেক বাজে অভ্যাস আছে। কি গো শালিকা, কথা বলছো না যে? কি এত চিন্তা করছো গো শুনি? বয়ফ্রেন্ড কি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে বারণ করেছে বুঝি? না। তাহলে কথা বলছো না যে? তোমার কি এটা মনে হচ্ছে আমার সাথে কথা বললে তুমি আমার প্রেমে পড়ে যাবে? কথাটা রাতুল একটা কায়েশার দিকে ঝুঁকে বলে। না, সেরকম কিছু না। আরোহী তো আপনাকে বলেছে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আরে এটা কোনো কথা হলো? তুমি যদি কথা না বলে তাহলে পরিচিত হবো কেমন করে? কথা বলবে, একটু হাসি মজা করবে, তবেই না আমি তোমার সাথে পরিচিত হতে পারবো। চাইলে এর থেকেও বেশি কিছু হতে পারি। নো থ্যাঙ্কস, আপনার সাথে পরিচিত হওয়ার ইচ্ছে আপাতত আমার নেই। হায়, শুনে কষ্ট লাগলো। আর তোমার হাত খালি কেন? কিছু না নিয়ে খালি হাতে বসে আছো? না, তার দরকার নেই, আমি ঠিক আছি। আরে তা বললে হয় নাকি? ওয়েটার, এদিকে এসো। ওয়েটার একটা ট্রে নিয়ে টেবিলটার কাছে এসে দাঁড়ায়। এই নাও ড্রিঙ্ক। আমি এসব খাই না। ও নো প্রবলেম, এই নাও তোমার জন্য জুস, একদম ফ্রেশ। খেয়ে দেখো, তোমাকে রিফ্রেশ করে দেবে, একদম অন্য দুনিয়া নিয়ে যাবে। কায়েশা জুসের গ্লাসটা টেনে নিলেও সেটা খায় না। সে নিচে দিয়ে বারবার ইতিকে ফোন করে যাচ্ছে, কিন্তু ইতি ফোন ধরছে না। আরে কি হলো, খাচ্ছ না কেন? যাও খাও। ইচ্ছে না থাকার সত্ত্বেও কায়েশা জুসটা খায়, তবে পুরোটা অর্ধেক থেকেও কম খায়। ওকে শালিকা, তাহলে তুমি বসো, আমি তোমার বান্ধবীর সাথে একটু দেখা করে আসি। আমাকে মনে পড়লে ডেকো কিন্তু। বাই। রাতুল চলে যেতেই কায়েশা হাঁপ ছেড়ে বাঁচে। রাতুল যেতেই কায়েশা আবারও ইতিকে ফোন দেয়। ইতি, তুই আসছিস? আরে বাবা, তোকে কতবার বলবো আমি আসছি। তো সেই কখন থেকে বলছিস আমি আসছি আমি আসছি, কিন্তু এখনো তো এসে পৌঁছালি না। কায়ো, তো জানিসই আমরা বাসা থেকে রেস্টুরেন্টটা কত দূরে। তারপর গাড়িটাও মাঝ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমরা আর বেশি না, 15 মিনিট সময় লাগবে। তুই আরেকটু ওয়েট কর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে কায়েশা ফোনে ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখতে দেখতে হঠাৎ করেই কায়েশা অস্বস্তি লাগতে শুরু করে। সে টেবিলে থাকা পানির গ্লাসটা উঠিয়ে পুরো পানিটা খেয়ে ফেলে, কিন্তু তাতেও তার অস্বস্তি ভাবটা যায় না, বরং এখন আরো তার বেশি অস্বস্তি লাগছে। কায়েশা উঠে আরোহীর দিকে যেতে থাকে। ভিড় ঠেলে সে আরোহীকে টেনে বাইরে নিয়ে আসে। কি হয়েছে কায়ু? ওয়াশরুমটা কোথায়? কেন, তুই যাবি? হুম। আরোহী কায়েশাকে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে কায়েশা বেসিনে বমি করতে থাকে। হঠাৎ করে কায়েশাকে বমি করতে দেখে আরোহী ঘাবড়ে যায়। সে কায়েশার পেছনে দাঁড়িয়ে তার পিঠে মালিশ করতে থাকে। বমি বন্ধ হলে কায়েশা চোখে মুখে পানি দেয়। কায়ু, তুই ঠিক আছিস? জানি না আরু, আমার খুব অস্বস্তি লাগছে, চোখটাও হঠাৎ করে জ্বালা করছে। আমি বরং বাসায় যাই এখন। তোর অবস্থা আমার মোটেও ভালো লাগছে না। এই অবস্থায় তুই একা
কি করে বাসায় যাবি? কেউ তো নেই যে তোকে তার সাথে পাঠাবো। তুই বরং ইতি আসা পর্যন্ত এখানে একটা রুমে রেস্ট নে। ইতি আসলে না হয় ওর সাথে যাস। না, আমি ঠিক আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি কতটা ঠিক আছিস। ঠিক মতো দাঁড়াতে পারছিস না। এই, তুই কি ড্রিঙ্ক করেছিস নাকি? আরে না, জাস্ট একটা জুস খেয়েছিলাম। হয়তো খালি পেটে জুস খাওয়ার জন্য বমি হয়েছে। আচ্ছা চল, একটু রেস্ট নে, তাহলে হয়তো ভালো বোধ করবি। কায়াসাকে ধীরে আরোহী পড়ে থাকা একটা রুমে নিয়ে যায়। কায়াসাকে বিছানায় শুয়ে তার গায়ে চাদর টেনে দিয়ে আরোহী চলে যায়। নিচে সবাই যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। বিছানায় ঘুমিয়ে আছে কায়াসা। আরোহী যাওয়ার কিছুক্ষণ পরে রাতুল কায়াসা যে রুমে শুয়ে আছে সে রুমে আসে। কায়াসাকে দেখে রাতুলের মনে খারাপ ধারণা সৃষ্টি হয়। রাতুলের উদ্দেশ্য আগে থেকেই খারাপ ছিল। সে জেনে বুঝে কায়াসাকে জুসটা খেতে দিয়েছে। জুসের মধ্যে সে প্রচুর পরিমাণের নেশার দ্রব্য মিশিয়েছিল, যা অল্প একটু খেলেও মানুষের নেশা হয়ে যায়। রাতুল আস্তে আস্তে কায়াসার কাছে এসে বসে। সে নেশাগ্রস্ত দৃষ্টিতে কায়াসার দিকে তাকিয়ে আছে। জানো, যেদিন প্রথম তোমার ছবি আরোহীর ফোনে দেখেছিলাম তখনই আমার তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা জেগেছিল। আমার সবসময় তোমার কথা মনে পড়তো। আসলে সত্যি বলতে তোমার কথা না, বরং তোমার এই সুন্দর দেহটার কথা মনে পড়তো। তাই তো আরোহীকে ভুলিয়ে ভালিয়ে তোমাকে এখানে ডেকে আনলাম। কত বোকা মেয়েটা, হা! আজ অবশেষে তোমাকে পেলাম। এখন তোমাকে আমার থেকে কে বাঁচাবে জান? আজ নিশ্চিত তুমি তোমার সতীত্ব হারানো। তবে তুমি আগেই তোমার সতীত্ব হারালো, আমার তাতে কিছু যায় আসে না। আমার তো শুধু তুমি হলেই চলবে। রাতুল আস্তে আস্তে কায়াসার শরীর থেকে চাদরটা সরাতে থাকে। তবে এর মধ্যে কায়াসার ঘুম ভেঙে যায়, তবে পুরোটা নয়। কায়াসার পুরোপুরি হুঁশে না থাকলেও সে এতটুকু অনুভব করতে পারছে যে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। সে তার দুর্বল হাতে চাদরটা আঁকড়ে ধরে। কিন্তু এত কম শক্তি নিয়ে কি আর কায়াসা রাতুলের সাথে পেরে উঠবে? রাতুল টান দিয়ে কায়াসার গায়ে থেকে চাদরটা সরিয়ে ফেলে। প্লিজ আমার সাথে বাজে কিছু করবেন না, আমি আপনার পায়ে পড়ি।